সুনিপুণ যে কৌশলে ভারতে মুসলিমদের অধিকার হরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আমি এস.জে. রতন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রাষ্ট্রীয় মদদেই এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তেই বা স্ট্র্যাটেজিক্যাল বাস্তবায়নের বলি হচ্ছে মুসলমানরা। তারা হিন্দুদের মতোই সে দেশের নাগরিক, স্থায়ী ও বৈধ নাগরিক, অথচ তাদের সাথে যা করা হচ্ছে তা ভারতীয় ইতিহাসে নজিরবিহীন। নানা ঘটনার ফ্যাক্ট গল্পগুলো শুনলেই বুঝতে পারা যাবে কতটা অনৈতিকভাবে মুসলমানদের দমিয়ে রাখা হচ্ছে সেখানে, যা নিঃসন্দেহে রাষ্ট্রীয় সন্ত্রাস ও চরম মানবাধিকার লঙ্ঘন। পরিস্থিতি এখন এমন যেন সেখানে আরেক কাশ্মীরের গল্প বুনছে তারা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের বাহুতলির আমিনুল ইসলাম পেশায় একজন সরকারি কর্মকর্তা, অথচ এখন নিজ দেশেই তিনি পরিচয় সংকটে। সম্প্রতি দেশটির নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার পর আমিনুলের 12 সদস্যের যৌথ পরিবারের 9 জনের নামই ভোটার তালিকা থেকে গায়েব হয়ে গেছে। সব বৈধ নথি পেশ করার পরও ভোটার তালিকায় বাদ পড়ায় আমিনুলের পরিবারে এখন নানা ধরনের শঙ্কা। তার অশীতিপর বৃদ্ধ মা নাগরিকত্ব হারানোর দুশ্চিন্তায় অসুস্থ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে চিকিৎসক বোন মধ্যপ্রাচ্যে চাকরির সুযোগ পেলেও ভোটার তালিকায় নাম না থাকায় পাসপোর্ট করতে পারছেন না। চরম অনিশ্চয়তা আর হতাশায় দিন কাটানো আমিনুল ইসলাম গেল মঙ্গলবার আক্ষেপ করে সংবাদ মাধ্যমকে বলেন, মনে হচ্ছে আমরা নিজ দেশে পরবাসী। একই আর্তনাদ দৌলতাবাদ গ্রামের আসিফের, ছদ্মনাম এটি। তিনিও বললেন, নাওয়া খাওয়া ভুলে নথিপত্র নিয়ে ছোটাছুটি করা এই আসিফ সাংবাদিকদের বলেন, প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছিই না তো, উল্টো বিভিন্ন হিন্দুত্ববাদী গোষ্ঠী আমাদের ভিটে মাটি বিক্রি করে বাংলাদেশে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমিনুল বা আসিফরা বিচ্ছিন্ন কেউ নন। এ মানবিক বিপর্যয়ের মেঘ এখন পশ্চিমবঙ্গের প্রায় 1,36,00,000 মানুষের মাথার ওপর ঘনীভূত হচ্ছে, যাদের একটি বিশাল অংশই মুসলিম। পরিসংখ্যানের আড়ালে সাম্প্রদায়িক বিভাজন। আমিনুল বা আসিফের এ হাহাকার মূলত একটি সুপরিকল্পিত পদ্ধতিগত সংকটের প্রতিচ্ছবি। ভারতের কলকাতা ভিত্তিক অলাভজনক সংস্থা সবর ইনস্টিটিউট ও ফ্যাক্ট চেক সংস্থা অল্ট নিউজ এর পরিসংখ্যান বলছে, এসআইআর এর নামে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 92 লাখ মানুষের নাম চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে, অথবা আন্ডার অ্যাডজুডিকেশন বিবেচনাধীন তালিকায় ঝুলিয়ে রাখা হয়েছে। উদ্বেগজনক বিষয় হল, বাদ পড়া এই বিশাল জনগোষ্ঠীর 60%ই মুসলিম, যা জনসংখ্যার স্বাভাবিক অনুপাতের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি। এ বৈষম্যের সবচেয়ে নগ্ন রূপ দেখা গেছে হাই প্রোফাইল নির্বাচনী আসনগুলোতে। নন্দীগ্রামে মুসলিম জনসংখ্যা মাত্র 25% হওয়া সত্ত্বেও সেখানে বাদ পড়া ভোটারদের 95.5%ই মুসলিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও প্রতি 17 জন হিন্দু ভোটারের বিপরীতে একজনের নাম সংশয়পূর্ণ রাখা হলেও মুসলিমদের ক্ষেত্রে প্রতি 4 জনে একজনের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সমাজের উচ্চপদস্থ ব্যক্তিত্বরাও এর শিকার হয়েছেন। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লাহ মুন্সি ও তার পরিবারের নামও এই তালিকায় ফেলে রাখা হয়েছিল, যা পরে সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তা সংশোধন করা হয়। মালদহ মুর্শিদাবাদ এক নয়া কাশ্মীর তৈরির ছক। এ পরিসংখ্যানিক বর্জনের সমান্তরালে মালদহ ও মুর্শিদাবাদে শুরু হয়েছে এক অঘোষিত মনস্তাত্ত্বিক যুদ্ধ, যা কাশ্মীর উপত্যকার দমন পীড়নের কথা মনে করিয়ে দেয়। কালিয়াচকের শাহবাজের এটাও ছদ্মনাম। তার মতো সাধারণ মানুষ ধর্মীয় পোশাকের কারণে হামলার শিকার হচ্ছেন, অথচ আইনি প্রক্রিয়ায় প্রতিকার পাওয়ার বদলে উল্টো বিপদে পড়ার আতঙ্কে থাকছেন। হাবিবপুরের মাওলানা মুহিবুর রহমানের বর্ণনায় ফুটে উঠেছে কিভাবে ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে জঙ্গি তকমা দিয়ে এনআইএ বা সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলো নিয়মিত হয়রানি করছে। সবচেয়ে ভয়াবহ চিত্র মাহাদীপুরের তাহেরের, এটাও ছদ্মনাম। তার ঘটনায় সীমান্ত জেলা হওয়ায় স্রেফ বাংলাদেশে আত্মীয়তা থাকার কারণে বিএসএফ ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের ফোন তল্লাশি থেকে শুরু করে মা বোনদের জেরা এবং মামলার ভয় দেখিয়ে পরিবারগুলোকে কোণঠাসা করছে। কাশ্মীরের মতোই এখানকার মুসলিমদের সন্দেহভাজন নাগরিক হিসেবে চিহ্নিত করে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার অধিকার কার্যত হরণ করা হয়েছে। রাজনৈতিক দাবার ঘুঁটি ও নির্বাচনী ইঞ্জিনিয়ারিং সূত্র জানিয়েছে, এই প্রশাসনিক তৎপরতার আড়ালে চলছে সুচতুর ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং।
সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা যায় জনৈক নেতা কোটি টাকার বিনিময়ে মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার গোপন রফা করছেন। গত বিধানসভা নির্বাচনে অন্তত ৩৬টি আসনে জয়ের ব্যবধান ছিল ৫,০০০-এর কম ভোট। এর মধ্যে অনেক জেলাতেই দুই দলের ভোটের ব্যবধানের চেয়ে এবারের বাদ পড়া ভোটারের সংখ্যা দ্বিগুণ। যেহেতু মুসলিম ভোট সাধারণত বিজেপি বিরোধী বাক্সে যায়, সেহেতু এই পরিকল্পিত বর্জন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে বিজেপিকে অন্যায্য সুবিধা দিচ্ছে। মূলত এই গাণিতিক কূটকৌশল সফল করার জন্যই এসআইআরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। রোহিঙ্গাদের ছায়া ও ছিটমহলের হাহাকার। এই প্রক্রিয়াটি মিয়ানমারের রোহিঙ্গা নিধনের শুরুর দিকের প্রক্রিয়ার কথা মনে করিয়ে দেয়। অবাক করার বিষয় হল, এই বর্জনের হাত থেকে রেহাই পায়নি মীর জাফরের ৩৪৬ জন বংশধরের নামও, যারা শতবর্ষ ধরে এ মাটিতে বাস করছেন। একইভাবে চরম অনিশ্চয়তায় পড়েছেন ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তির পর ভারতকে বেছে নেয়া মুসলিম অধিবাসীরা। ভারত সরকার সে সময় উন্নয়নের রঙিন খোয়াব দেখালেও আজ এসআইআর এর মারপ্যাচে তারা রাষ্ট্রহীন হয়ে পড়েছেন। এখন তারা নিরুপায় হয়ে ফিরতে চাইছেন বাংলাদেশে, যা ভবিষ্যতে একটি পরিকল্পিত শরণার্থী সংকট তৈরি করতে পারে। পুশইন আতঙ্ক, আঞ্চলিক অস্থিরতার ঝুঁকি। ভোটাধিকার হরণের এই দীর্ঘসূত্রিতা শেষ পর্যন্ত পুশইন বা বাংলাদেশে জোরপূর্বক পুশ ব্যাকের ইঙ্গিত দিচ্ছে। বিএসএফের বার্ষিক রিপোর্ট অনুযায়ী গত এক বছরে প্রায় ৩৫,০০০-এর বেশি মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আটক করে অনানুষ্ঠানিকভাবে সীমান্তে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে বিজিবি জানিয়েছে গত ৬ মাসে তারা শত শত মানুষকে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে এই অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল এখন একটি দ্বিপক্ষীয় সংকটে রূপ নিচ্ছে। পরিকল্পিতভাবে একটি বিশাল জনগোষ্ঠীকে নাগরিকত্বহীন করে সীমান্তমুখী করা বাংলাদেশের জন্য যেমন নিরাপত্তার হুমকি, তেমনি দক্ষিণ এশিয়ার অস্থিতিশীলতার এক নতুন কারণ। মালদহ আর মুর্শিদাবাদ কি সত্যি ভারতের ম্যাপে এক নতুন কাশ্মীর হয়ে উঠবে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে সেই লাখ লাখ মানুষের চোখের জলে, যারা ট্রাইব্যুনালের বারান্দায় এক টুকরো কাগজের জন্য আজ ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে একাধিক মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন। বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, মালদা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনে মুসলিম প্রার্থীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই বেশি সংখ্যক বিজয়ী হয়েছেন। পাশাপাশি আইএসএফ, কংগ্রেস, সিপিএম এবং এজেইউপির কয়েকজন প্রার্থীও জয় পেয়েছেন। রাজধানী কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র কসবা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খান আবারও জয় ধরে রেখেছেন। তিনি ২০,৯৭৪ ভোটের ব্যবধানে জয়ী হন। কলকাতার আরেক গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে তৃণমূলের ফিরহাদ হাকিম ৫৬,৪৯০ ভোটে জয়লাভ করেন। মেটিয়া ব্রুজ কেন্দ্রেও বড় ধরনের ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী আব্দুল খালেক মোল্লা। তিনি ৮৭,৮৭৯ ভোটে বিজয়ী হয়েছেন। মুর্শিদাবাদ জেলায় মুসলিম প্রার্থীদের মধ্যে তৃণমূলের শক্তিশালী উপস্থিতি দেখা গেছে। জলঙ্গি কেন্দ্র থেকে বাবর আলী, হরিহরপাড়া থেকে নিয়ামত শেখ, শামশেরগঞ্জ থেকে মোহাম্মদ নূর আলম, ভরতপুর থেকে মোস্তাফিজুর রহমান এবং সাগরদিঘি থেকে বাইরান বিশ্বাস জয়ী হয়েছেন। একই জেলার রেজিনগর ও নওদা কেন্দ্র থেকে এজেইউপি প্রার্থী হুমায়ুন কবিরও বিজয় অর্জন করেছেন। উত্তর ২৪ পরগনায় তৃণমূলের আনিসুর রহমান বিদেশ দেগঙ্গা কেন্দ্র থেকে জয় পেয়েছেন। হাড়োয়া থেকে আব্দুল মাতিন এবং বসিরহাট উত্তর থেকে তৌসিফুর রহমানও তৃণমূলের হয়ে বিজয়ী হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কেন্দ্র থেকে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী জয়লাভ করে আলোচনায় রয়েছেন। ক্যানিং পূর্বে বাহারুল ইসলাম এবং মগরাহাট পশ্চিমে শামীম আহমেদ তৃণমূলের হয়ে জয় পেয়েছেন। মালদার সুজাপুর কেন্দ্র থেকে তৃণমূলের সাবিনা ইয়াসমিন এবং বীরভূমের হাসন কেন্দ্র থেকে কাজল শেখ বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিরোধী দলগুলোর মধ্যেও কয়েকজন মুসলিম প্রার্থী সাফল্য পেয়েছেন। মুর্শিদাবাদের ফারাক্কা কেন্দ্র থেকে কংগ্রেসের মাহতাব শেখ, রানীনগর থেকে কংগ্রেসের জুলফিকার আলী এবং ডোমকল কেন্দ্র থেকে সিপিএম এর মোস্তাফিজুর রহমান রানা জয়লাভ করেছেন। এছাড়াও রেয়াত হোসেন সরকার তৃণমূল ভগবানগোলা, ডাক্তার আব্দুল আজিজ তৃণমূল লালগোলা, ইমানি বিশ্বাস তৃণমূল সুতি, আখতারুজ্জামান তৃণমূল এবং নজরুল ইসলাম তৃণমূল মোথাবাড়ি থেকে জয়লাভ করেছেন। সব মিলিয়ে এবারের নির্বাচনে মুসলিম অধ্যুষিত ও সংখ্যালঘু ভোট প্রবণ আসনগুলোতে তৃণমূল কংগ্রেস বড় ধরনের প্রভাব বজায় রাখলেও কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে আইএসএফ, কংগ্রেস, সিপিএম ও এজেইউপির উপস্থিতিও চোখে পড়েছে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।